আসসালামু আলাইকুম। জ্ঞানালাপ আর্কাইভে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই আলোচনাটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত দুটোর জন্যই বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। আজ আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পরিবেশ ও কূটনীতি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমরা পরিবেশ কূটনীতির যে ঐতিহাসিক প্রেক্ষাপট আর গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক চুক্তি ও সম্মেলন আছে সেগুলো নিয়ে কথা বলব। এটা আমাদের আলোচনার প্রথম পর্ব। চলুন তাহলে আমাদের আজকের গভীর পর্যালোচনা শুরু করা যাক। প্রথমেই আসা যাক ধরিত্রী দিবস বা আর্থ ডের আলোচনায়। প্রতি বছর ২২ এপ্রিল এই দিবসটা পালন করা হয়। এর পেছনের কারণটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। ঠিক তাই। এর সূচনা হয়েছিল ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা উপকূলে একটা বিশাল তেল নিঃসরণের ঘটনা থেকে। হ্যাঁ, একটা ড্রিলিং প্ল্যাটফর্মের বিস্ফোরণ হয়েছিল, তাই না? একদম। সেই বিস্ফোরণে প্রায় ৩০ লক্ষ গ্যালন অপরিশোধিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে, মানে ৩৫ মাইলেরও বেশি উপকূলরেখা দূষিত হয়ে গিয়েছিল। এটা ছিল তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামুদ্রিক তেল বিপর্যয়। আর এই ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদেই তো পরের বছর মানে ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রায় ২ কোটি মার্কিন নাগরিক রাস্তায় নেমে আসে। পরিবেশের প্রতি মানুষের কর্মকাণ্ডের যে একটা ক্ষতিকর প্রভাব আছে, এর বিরুদ্ধে এটা ছিল এক বিশাল গণসচেতনতামূলক আন্দোলন। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বা আন্তর্জাতিক ধরিত্রী মাতা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। পরীক্ষার জন্য কিন্তু এই তথ্যটি বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা আলোচনা করতে পারি জলাভূমি সংরক্ষণ বিষয়ক একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি নিয়ে, যা রামসার কনভেনশন নামে পরিচিত। হ্যাঁ, এটা হয় ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে। এই আন্তর্জাতিক চুক্তিটি সেখানেই স্বাক্ষরিত হয়। এর আনুষ্ঠানিক নাম হল রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস। আর এর মূল লক্ষ্যটা কী ছিল? এর মূল লক্ষ্য হল বিশ্বজুড়ে জলাভূমির যে অবক্ষয় হচ্ছে সেটা রোধ করা এবং সেগুলোর সঠিক টেকসই ও দূরদর্শী ব্যবহার, যেটাকে বলে ওয়াইজ ইউজ, সেটা নিশ্চিত করা। বাংলাদেশের প্রেক্ষাপটে তো এর গুরুত্ব অনেক বেশি। অবশ্যই। বাংলাদেশ ১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে তার প্রথম রামসার এলাকা হিসেবে তালিকাভুক্ত করে। এরপরে ২০০০ সালের ১০ জুলাই টাঙ্গুয়ার হাওর দ্বিতীয় রামসার অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। এই তথ্যগুলো প্রায় এমসিকিউতে চলে আসে। আচ্ছা। এবং যে তারিখে কনভেনশনটি স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ ২রা ফেব্রুয়ারি, সেই দিনটিকে স্মরণ করেই কিন্তু প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালন করা হয়। আচ্ছা, পরিবেশ কূটনীতির ইতিহাসে একটা মাইলফলক হিসেবে তো আমরা ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনকে ধরতে পারি, তাই না? একদম। এটা ছিল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত প্রথম মানব পরিবেশ সম্মেলন। এটা হয়েছিল সুইডেনের রাজধানী স্টকহোমে। হ্যাঁ, ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন স্টকহোমে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট বা ইউএনসিএইচই অনুষ্ঠিত হয়। আর এখান থেকে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত আসে। এই সম্মেলনের প্রধান অর্জনগুলোর মধ্যে তো ছিল পরিবেশের টেকসই ব্যবস্থাপনা আর দূষণ নিয়ন্ত্রণে ২৬টা নীতি। ২৬টি নীতি ও ১০৯টি সুপারিশ সহ একটা ঘোষণাপত্র গ্রহণ করা হয়। আচ্ছা, আর ৫ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। ঠিক। এবং কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি, মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, প্রতিষ্ঠা করা হয়। রাইট। এছাড়াও ইউএনইপি পরিবেশগত অবদানের জন্য গ্লোবাল ৫০০ রোল অফ অনার নামে একটা পুরস্কার প্রবর্তন করেছিল, যার উত্তরসূরি হিসেবে এখন মানে ২০০৫ সাল থেকে চ্যাম্পিয়ন্স অব দি আর্থ সম্মাননা প্রদান করা হচ্ছে। এটা কিন্তু জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা। এবার আমরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক সংস্থা আইপিসিসি নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আইপিসিসি বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল। এটা ১৮৮৮ সালে জাতিসংঘের দুটো সংস্থা, ইউনেপ এবং ডব্লিউএমও মানে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এরা মিলে প্রতিষ্ঠা করে। এটা তো মূলত একটা বৈজ্ঞানিক সংস্থা।
ঠিক, এর কাজ হল জলবায়ু পরিবর্তনের যে বৈজ্ঞানিক ভিত্তি আছে এর প্রভাব, ঝুঁকি এবং মোকাবিলার কৌশল সম্পর্কে বিভিন্ন দেশের সরকারকে তথ্য সরবরাহ করা। আইপিসিসি মূলত ৩টি প্রধান ওয়ার্কিং গ্রুপ আর একটা টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ করে, তাই না? ঠিক। এই গ্রুপগুলোর কাজগুলো হলো যেমন ওয়ার্কিং গ্রুপ 1 হ্যাঁ, ওয়ার্কিং গ্রুপ 1 জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কাজ করে। ওয়ার্কিং গ্রুপ 2 জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন এবং ঝুঁকি নিরূপণ করে। আর ওয়ার্কিং গ্রুপ 3 তারা জলবায়ু পরিবর্তন প্রশমন বা মিটিগেশন মানে মোকাবিলার কৌশল তৈরি করে। আচ্ছা, ওটা দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমনের হিসাবের নির্দেশিকা দেয়। পরিবেশ কূটনীতির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল বিপজ্জনক বর্জ্যের ব্যবস্থাপনা। এটা নিয়ে ১৯৮৯ সালে বাসেল কনভেনশন স্বাক্ষরিত হয়। ঠিক, এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল বিপজ্জনক বর্জ্যের যে আন্তঃসীমান্ত চলাচল, বিশেষ করে উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বর্জ্য স্থানান্তর, সেটা নিয়ন্ত্রণ করা। এটা সুইজারল্যান্ডের বাসেল শহরে গৃহীত হয়েছিল। হ্যাঁ, ১৯৮৯ সালে, আর কার্যকর হয় ১৯৯২ সাল থেকে। লিখিত পরীক্ষার জন্য এই কনভেনশনের কয়েকটি মূল উদ্দেশ্য কিন্তু জেনে রাখা দরকার। অবশ্যই, যেমন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ করা, বর্জ্য উৎপাদন কমানো, বর্জ্যের পরিবেশসম্মত নিরাপদ ব্যবস্থাপনা বা ইএসএম নিশ্চিত করা, অবৈধ পাচার প্রতিরোধ করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নোটিস অ্যান্ড কনসেন্ট ব্যবস্থা, মানে বর্জ্য পাঠানোর আগে আমদানিকারক দেশের সম্মতি নেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। বেশ, এবার আসা যাক ১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন বা আর্থ সামিটে। এটা তো ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, এবং এটা পরিবেশ কূটনীতির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সম্মেলনগুলোর একটা। এর আনুষ্ঠানিক নাম ছিল ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বা ইউএনসিইডি। ঠিক, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বিশ্বকে রক্ষা করতে এটা আয়োজন করা হয়। এখান থেকে মোট 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। প্রথমত, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ বা ইউএনএফসিসি এটা স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশ তো খুব শুরুর দিকেই, মানে ১৯৯২ সালের ৯ জুন এতে স্বাক্ষর করে। একদম। দ্বিতীয়ত, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস বা সিবিডিআর নীতিটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। এই নীতিটা একটু জটিল শোনায়। এর মূল কথাটা হলো পরিবেশ রক্ষায় সব দেশের সাধারণ দায়িত্ব থাকলেও উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং সক্ষমতার কারণে মূল ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, বোঝা গেল। তৃতীয়ত, টেকসই উন্নয়নের পরিকল্পনা এজেন্ডা ২১ গৃহীত হয়। চতুর্থত, জাতিসংঘের জীববৈচিত্র্য কনভেনশন বা ইউএনসিবিডি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। আর পঞ্চমটা? এবং পঞ্চমত, মরুকরণ, ভূমি অবক্ষয় আর খরা মোকাবেলার জন্য একটি আইনগত কাঠামো তৈরির সুপারিশ করা হয়। এর ফলস্বরূপই কিন্তু ১৯৯২ সালে ইউএনসিসিডি চুক্তিটি স্বাক্ষরিত হয়। ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনের ধারাবাহিকতায় তো পরবর্তীতে আরও কয়েকটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঠিক, প্রথম ধরিত্রী সম্মেলনের ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় রিও+১০ সম্মেলন। এটাকে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা WSSDও বলা হয়। হ্যাঁ, আর ১০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালে আবার রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয় রিও+20 সম্মেলন। এই সম্মেলন থেকেই কিন্তু সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমির ধারণাটা জোরালোভাবে আলোচিত হতে শুরু করে। আচ্ছা, এই ইউএনএফসিসিসি এর অধীনে প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর যে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় তাকেই তো কনফারেন্স অফ দ্য পার্টিজ বা কপ বলা হয়। একদম। ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম কপ মানে COP1 অনুষ্ঠিত হয়। এরপর থেকে জলবায়ু কূটনীতিতে বেশ কিছু কপ সম্মেলন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেমন ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন COP15। এখানে প্রথম সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা হয়। ঠিক, আর পরবর্তীতে ২০১০ সালে মেক্সিকোর কানকুন সম্মেলনে মানে COP16-এ এই GCF তহবিলটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়। এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচুয়ানে অবস্থিত। এরপর তো ২০১৫ সালের প্যারিস সম্মেলন বা COP21। এটা একটা ঐতিহাসিক চুক্তি উপহার দেয়, যা প্যারিস জলবায়ু চুক্তি নামে পরিচিত। অবশ্যই। এর মূল লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা আর বিশেষভাবে
1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা। আচ্ছা, আর 2022 সালে মিশরের শারমাল শেখে যে COP27 সম্মেলনটা হলো, সেই সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনে চুক্তি হয়। এবং সর্বশেষ 2024 সালে আজারবাইজানের বাকুতে যে COP29 সম্মেলন হল, সেখানে 4টি কার্বন নিরপেক্ষ দেশ ভুটান, পানামা, সুরিনাম ও মাদাগাস্কার এক হয়ে G0 নামে একটি নতুন গোষ্ঠী গঠন করেছে। এখানে কার্বন ঋণাত্মক দেশ বা কার্বন নেগেটিভ কান্ট্রি ধারণাটা বোঝা প্রয়োজন। হ্যাঁ, এটা কি আসলে? যে দেশ তার মোট কার্বন নির্গমনের চেয়ে বেশি পরিমাণ কার্বন প্রকৃতি থেকে শোষণ করে তাকেই কার্বন ঋণাত্মক দেশ বলা হয়। আর ভুটান হল বিশ্বের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্বন ঋণাত্মক দেশ। এর কারণটা কি? বিশাল বনাঞ্চল? ঠিক তাই। ভুটানের বিশাল বনাঞ্চল দেশটির মোট কার্বন নির্গমনের চেয়ে অনেক বেশি কার্বন শোষণ করে। ভুটানের মতো পানামা, সুরিনাম ও মাদাগাস্কারও কার্বন ঋণাত্মক হওয়ার পথে রয়েছে। আর এই দেশগুলোই COP29 সম্মেলনে G0 গোষ্ঠী গঠন করেছে। হ্যাঁ, যার উদ্দেশ্য হল বিশ্বের অন্যান্য দেশকেও কার্বন নির্গমন কমাতে উৎসাহিত করা। বেশ, আজকের পর্বে আমরা পরিবেশ কূটনীতির বেশ কিছু মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা ধরিত্রী দিবসের প্রেক্ষাপট থেকে শুরু করে রামসার, স্টকহোম, ব্যাসেল কনভেনশন আর রিও ধরিত্রী সম্মেলনের মতো ঐতিহাসিক চুক্তিগুলো পর্যালোচনা করেছি। একই সাথে আমরা IPCCর কার্যক্রম এবং UNFCCর অধীনে অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ COP সম্মেলন আর সেগুলোর ফলাফল সম্পর্কেও জেনেছি। পরিবেশ ও কূটনীতির পরবর্তী পর্বে আমরা জলবায়ু কূটনীতির আরও কিছু জটিল দিক, বিভিন্ন পরিবেশবাদী গোষ্ঠী এবং বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নিন। এই ছিল জ্ঞানালাপ আর্কাইভ।